হ্যাঁ, হোমিওপ্যাথি বন্ধুরা, বরাবরের ন্যায় আজকে লাইভে চলে আসলাম। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। এই সমস্যার কারণে গত কিছুদিন আগেই পেপারে দেখলাম 918 কোটি টাকার পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর বিক্রি হয়েছে, অর্থাৎ অ্যালোপ্যাথিক ঔষধ ইসোমিপ্রাজল গ্রুপের। এটা আসলে আমাদের জন্য আতঙ্কের। আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, আমরা বারবারই বলি, আমি কিছুদিন আগেও আপনাদের ক্লাসে বলেছিলাম, নাক্স ভূমিকা রোগী এক্সেসিভ অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়ার পরে যে সমস্যাগুলো তৈরি করে, সেই সমস্যার জন্য আমরা নাক্স ভূমিকা ব্যবহার করি। এছাড়াও এই এক্সেসিভ অ্যালোপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথি, হার্বাল, ইউনানি, গাছগাছরা, কবিরাজি ঔষধ খাওয়ার পর যে রোগগুলো, কৃত্রিম রোগগুলো তৈরি হয়, এই রোগগুলোতে কিন্তু হোমিওপ্যাথি তেমনভাবে কিওর করতে পারে না, অনেকটা সময় লাগে এবং ডিফিকাল্ট হয়। এ কারণেই চিন্তা করলাম যে আজকে, যেহেতু এই গ্যাস্ট্রিকের সমস্যাটা মহামারী আকার ধারণ করেছে, এই বিষয়ে একটু আলোচনা করি। অর্থাৎ মুড়ি মুড়কির মতো ফার্মেসিতে যে কোয়াক ডাক্তার অর্থাৎ পল্লী চিকিৎসকের কাছ থেকে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিচ্ছি হরহামেশা। কিন্তু কি কারণে যে আমাদের গ্যাসটা হচ্ছে এবং কোন সমস্যার কারণে আমরা গ্যাস্ট্রিকের ওষুধটা খাচ্ছি, এই বিষয়গুলো আমরা জানি না, বিশেষ করে সর্বসাধারণ যারা আমরা আছি। তো এই সর্বসাধারণের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি করাচ্ছি। এছাড়াও যারা ডাক্তার শ্রেণী আছেন, তাদের জন্য আশা করি উপকৃত হবে। তো মূলত কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি। আমাদের স্টোমাকের ভিতরে, অর্থাৎ পেটের মধ্যে, বাংলায় আমরা পেট, উদর বলি এবং ইংরেজিতে আমরা সেটাকে মেডিকেল ভাষায় স্টোমাক বলি, এবং আরেকটি ভাষা হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেন মানে হচ্ছে পেট। তো এই অ্যাবডোমেন, স্টোমাকের ভিতরে গ্যাস্ট্রিক তৈরি হয়। এই গ্যাসটি তৈরি হয়, এটা কিভাবে তৈরি হয়? দেখুন, আমাদের স্টোমাকের ভিতরে তিনটা সিস্টেম আছে, অর্থাৎ তিনটা পার্ট, স্তর আছে। একটি হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আরেকটি হচ্ছে প্যারাইটাল সেল, আরেকটি হচ্ছে মিউকাস লেয়ার। তো স্বাভাবিকভাবেই এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ভিতরে থাকা প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নিঃসরণ হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই মূলত আমাদের গ্যাস। তো এই গ্যাসটি যেমন আমাদের জন্য উপকারী, আবার যদি অতিরিক্ত মাত্রায় প্যারাইটাল সেল থেকে নিঃসরণ হয়, তেমনই ভাবেই এই HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের জন্য ক্ষতিকর। তো স্বাভাবিক ব্যালেন্সে যদি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাহলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু কখনোই হবে না। আর যদি গ্যাস্ট্রিক HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হবে। এমনকি যদি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রেও আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হবে। এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিডের কার্যক্রম যদি ব্যাহত হয়, তাহলে বিভিন্ন ধরনের বড় বড় যে সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের তৈরি হবে। যেমন বদহজম, বুক জ্বালা পোড়া, কোষ্ঠকাঠিন্যের সমস্যা। কোষ্ঠকাঠিন্যের সাথে কিন্তু পাইলস, ফিস্টুলা, ফিশারের সমস্যাটা ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ বাথরুম, পায়খানা শক্ত হওয়ার কারণেই বর্তমান সময়ে 70 থেকে 80% পেশেন্টের মধ্যেই কিন্তু আমরা এই পাইলস, ফিস্টুলা কিন্তু পেয়ে থাকি। তো বিস্তারিতভাবে আজকে আমি এই লাইভে আলোচনা করব। আপনারা প্রশ্ন করতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যদের জানানোর ব্যবস্থা করে দিতে পারেন। এছাড়াও আপনারা এই লাইভে যুক্ত থেকে গ্যাস্ট্রিক থেকে মুক্তির যে উপায়গুলো, সেই উপায়গুলো আপনারা জেনে নিতে পারেন। তো প্রথমত, গ্যাস্ট্রিক হওয়ার জন্য আমাদের প্রথম মেইন যে কারণ, সেই কারণটা হচ্ছে আমাদের অতিরিক্ত অ্যালোপ্যাথিক
মেডিসিন সেবন করা, অর্থাৎ গ্যাসের ওষুধ সেবন করা। তো অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে কি হয়, স্বাভাবিকভাবে প্রোটন পাম্প ইনহিবিটর, আমি একটু আপনাদের আঁকাই দেখাই। দেখুন, এক মিনিট আমি একটু আঁকাচ্ছি। এটা হচ্ছে, হ্যাঁ দেখা যায়, এটা হচ্ছে আমাদের স্টোমাক, অর্থাৎ অ্যাবডোমেন, পেট। তো এই পেটের মধ্যে আমাদের যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই সিএল, অর্থাৎ দেখেন, ও যে আমি ছোট্ট করে লিখে দিয়েছি, হ্যাঁ একটু উল্টা দেখা যাচ্ছে, তো যদি আমি এভাবে ধরি, অর্থাৎ উপরের থেকে যে জায়গাটা, সেখানে কিন্তু আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ভিতরে আমাদের প্যারাইটাল সেল থাকে, সেই প্যারাইটাল সেল থেকে আমাদের HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডটি নিঃসরিত হয়। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাদ্য হজম প্রক্রিয়ায় সহায়তা করে। এখন আমরা যে অ্যালোপ্যাথিক মেডিসিনটা খাই, এই অ্যালোপ্যাথিক মেডিসিন আমাদের এই HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বাধা প্রদান করে। যখনই এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বাধা প্রদান করে, তখন কিন্তু সমস্যাটা তৈরি হয়। কেমন তৈরি হয় একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা যখন একটি খাবার খাই, আমাদের ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালী দিয়ে স্টোমাকের ভিতরে প্রবেশ করে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে এই খাদ্যকে ভেঙে, অর্থাৎ খাদ্যের ভিতরে যে প্রোটিন থাকে সেই প্রোটিনকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করা, এবং গ্লুকোজ থেকে যে শক্তি আমাদের তৈরি হয়, সেই শক্তিকে রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া। তো যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা পিপিআই অর্থাৎ অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে আমরা বাধা প্রদান করি, আর তৈরি হতে পারে না, তখন কিন্তু আমাদের খাদ্য খাবারগুলো হজম প্রক্রিয়ায় ব্যাহত হয়। যখন হজম প্রক্রিয়ায় ব্যাহত হয়, তখনই আমাদের স্টোমাকের ভিতরে কি হয়, এই গ্যাস্ট্রিক অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যাটা তৈরি হয়। এবার আমরা আসি, যদি, তাহলে ১ নাম্বার কারণ গেল অতিরিক্ত মাত্রায় পিপিআই অ্যালোপ্যাথিক মেডিসিন অর্থাৎ গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করা। এই অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিকের ঔষধ সেবনের কারণে দীর্ঘমেয়াদী আমাদের যে গ্যাস্ট্রিকের সমস্যা, এটা কিন্তু অবশ্যই তৈরি হয়। ২ নম্বর কারণ, ২ নম্বর কারণ হচ্ছে খাওয়ার সাথে সাথেই, অর্থাৎ খাবারের ভিতরে অতিরিক্ত মাত্রায় পানি পান করা। দেখুন, আমাদের স্টোমাকের ভিতরে খাদ্য হজম করার জন্য HCl এছাড়াও HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এমনকি পিত্তথলি অর্থাৎ গল ব্লাডার থেকে পিত্তরস এবং অগ্ন্যাশয় থেকে, এগুলো মেডিকেল অর্গানের নাম, মেডিকেল ভাষা। তো এই ভাষাগুলো আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু যেটা আমি সহজে বোঝানোর চেষ্টা করছি আপনি অবশ্যই বুঝবেন, যারা সর্বসাধারণ আছেন। তো দেখেন, তো এই পিত্তথলি থেকে, গল ব্লাডার থেকে নালীর মাধ্যমে আমাদের স্টোমাকে আসে হচ্ছে পিত্তরস। এছাড়াও আমাদের যে প্যানক্রিয়াস আছে অর্থাৎ অগ্ন্যাশয় আছে, এই অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় জুস একটা নালীর মাধ্যমে আমাদের স্টোমাকে আসে, যেটাকে আমরা বলি প্যানক্রিয়েটিক জুস। তো এই তিনটা, অর্থাৎ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পিত্তরস এবং প্যানক্রিয়েটিক জুস, এই তিনটা মিলে আমরা যে খাদ্য খাবারগুলো খাই, এই খাদ্য খাবারকে হজম করার জন্য স্টোমাকের ভিতরে সাহায্য করে। তো আপনি যখন খাবারের সাথে সাথেই অতিরিক্ত মাত্রায় পানি পান করবেন, তখন এই যে রসগুলো, এই রসগুলোর যে পিএইচ অর্থাৎ স্বাভাবিক মান আছে, সেই স্বাভাবিক মানটা কিন্তু কম হয়ে যাবে। অর্থাৎ যে পুরুত্বটা ছিল, যে ঘনত্বটা ছিল, সেই ঘনত্বটা কমে সেই রসের সাথে পানিটা মিশে এটা পাতলা হয়ে যায়, এবং এই খাদ্য খাবার হজম প্রক্রিয়ার জন্য যতটুকু পিএইচ এর মান থাকা দরকার ছিল, সেটা কিন্তু আর থাকে না। এ কারণে কিন্তু আমরা বারবার বলে দিই যে ভাত খাওয়ার সাথে সাথে আপনারা অতিরিক্ত মাত্রায় পানি পান করবেন না। এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর গ্যাস্ট্রিক হওয়ার জন্য। এ কারণে ভাত খাওয়ার মধ্যে অল্প একটু যদি আপনার গলায় বেঁধে যায়, আপনি পানি খেতে পারেন, কিন্তু ভাত খাওয়ার মধ্যে অনেক বেশি পানি আপনার খাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ভাত খাওয়ার পরে যে
আপনি ১ থেকে ২ ঘন্টা পরে খুব সুন্দরভাবে অনেক বেশি পানি খেতে পারেন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে ২ নাম্বার কারণ, ভাত খাওয়ার সাথে অতিরিক্ত মাত্রায় পানি পান করলে আমাদের যে জুসগুলো আছে, জুসগুলো তার ঘনত্ব হারায় এবং খাদ্য হজম প্রক্রিয়া করার জন্য তার যে কার্যক্রম, সেই কার্যক্রম ব্যাহত হয় এবং আমাদের স্টোমাকের ভিতরে গ্যাসের তৈরি হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিম্পটম। এছাড়াও রাত্রে বেলায় হুম, রাত্রে বেলায় আমরা কি করি? ৩ নাম্বার কারণ হচ্ছে রাত্রে বেলায় খাওয়ার সাথে আমরা যে বিছানায় শুয়ে পড়ি, এটাও কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের জন্য অনেক মেজর একটি কারণ। কেন কারণ? সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার পর স্টোমাকে যাবে। এই স্টোমাকে যাওয়ার পর খাদ্য হজম প্রক্রিয়ার জন্য একটি পেরিস্টালসিস মুভমেন্ট দরকার। যেটাকে আমরা এভাবে বলি, অর্থাৎ আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আছে, এই ইস্টেন্টাইন গুলো এরা পেরিস্টালসিস মুভমেন্ট হয়। অর্থাৎ একটু এভাবে করলো, খাবার মলটা আরেকটু সামনের দিকে আগালো। এভাবে নাড়াচাড়া দেওয়ার ফলে কিন্তু কি হয়? এটা হজম প্রক্রিয়ায় সহায়তা করে। অর্থাৎ স্টোমাকের ভিতরে এভাবে ঝাঁকানি দিতে হয়। তো যখন আপনি খাওয়ার সাথে শুয়ে পড়বেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেইটা আর পেরিস্টালসিস মুভমেন্টটা হবে না এবং হজম প্রক্রিয়ায় ব্যাহত হবে। এছাড়াও যখন আপনি খাওয়ার সাথে শুয়ে পড়বেন, তখন কিন্তু আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আদার্স যে আম আ জুসগুলো আছে, এই জুসগুলো খাদ্যের সাথে ভালো করে মিশক্রিয়া হতে পারে না, অর্থাৎ ভালো করে মিশতে পারে না। এ কারণে কিন্তু খাবারগুলো সহজেই হজম হয় না এবং যে খাবারগুলো হজম না হওয়ার কারণে আমাদের স্টোমাকের ভিতরে কি তৈরি হয়? গ্যাসের তৈরি হয়। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে অবশ্যই ঘুমাতে যাওয়ার ১ থেকে ২ ঘন্টা আগে আমাদের খাবারগুলো খেয়ে নিতে হবে। আর যদি একান্তই আপনার অনেক বেশি জরুরাত থাকে, তাহলে আপনি খাওয়ার পরপরই ঘুমাবেন না। কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট একটু হাঁটাহাঁটি করুন। হাঁটাহাঁটি করে তারপরে আপনি হচ্ছে এই আ ঘুমাতে যান। এটা কিন্তু অনেক বড় একটি কারণ আমাদের গ্যাস্ট্রিক হওয়ার জন্য। দেখুন, গ্যাস্ট্রিক সমস্যার জন্য আপনি কখনোই ঔষধ খেয়ে এটার সমাধান করতে পারবেন না। এ কারণেই আমি বারবার বলছি যে কারণগুলো আমি বলব, যে কারণে আমাদের গ্যাস্ট্রিক গুলো হয় এবং এই কারণগুলো কিভাবে আমরা এভয়েড করতে পারি, এই বিষয়গুলো নিয়েই যেহেতু আমি বলছি, এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন, অবশ্যই গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে পারবেন। আমরা একটি কমেন্ট দেখি, এরপরে আবার মূল আলোচনায় আসবো ইনশাল্লাহ। স্যার, আমি দুবাই থাকি। আমি সারাদিন ভালো থাকি। সকালে ঘুম থেকে ওঠার পর সময় তলপেটে অস্থির লাগে। কিছু নেট সমস্যা করছে। কিছু মিনিট বসে থাকলে ঠিক হয়ে যায়। এর কারণ কি? দেখুন, আ আ খুব ঘুম থেকে ওঠার পর পেটে অস্বস্তি লাগে। এটা কিন্তু খুবই কমন একটি সমস্যা। আ যখন ঘুম থেকে ওঠার পর আমাদের পেট খালি থাকে, পেট খালি থাকার কারণেই আমাদের অস্বস্তিটা লাগে এবং পেট খালি থাকার কারণে দেখা গেল যে আ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা পেটের ভিতরে বেশি থাকে। হ্যাঁ? এই কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। আবার দেখা গেল কিছু মিনিট বসে থাকলে ঠিক হয়ে যায়। হুম? এটা কিন্তু স্বাভাবিকভাবে ঘুমের থেকে ওঠার পরে এটা হয়ে থাকে। এখানে করণীয় হচ্ছে যে যখন আমরা অতিরিক্ত মাত্রায় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকের ভিতরে জমা হয়, সকালে উঠেই যদি আমরা ১ গ্লাস পানি পান করে নিতে পারি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনত্বের পরিমাণটা কমে যাবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এরপরেও যদি এই সমস্যাটা থেকে যায়, অবশ্যই একজন হোমিওপ্যাথি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও আমি যে কথাগুলো সামনে বলব, এই কথাগুলো মেনে চলুন। আশা করি আপনি উপকৃত হবেন। তাহলে যেটা বলছিলাম, যে রাতে ঘুমাতে যাওয়ার অবশ্যই ২ ঘন্টা আগে খাবারগুলো খেয়ে নেওয়া এবং যদি আপনি না পারেন, তাহলে কমপক্ষে খাওয়ার পর ০.৫ ঘন্টা, ২০ মিনিট থেকে ০.৫ ঘন্টা একটু হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা। তাহলে কিন্তু আপনি অবশ্যই এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এছাড়া বর্তমান সময়ে গ্যাস্ট্রিকের সমস্যার একমাত্র কারণ হচ্ছে সকাল ভোরে উঠেই আমরা খালি পেটে চা, বিড়ি, সিগারেট এগুলো খেতে অভ্যস্ত। দেখুন, সারারাত ধরে আপনি শুয়ে আছেন, আপনার HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়েছে, স্টোমাকের ভিতরে অতিরিক্ত মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড
রয়েছে, কোনো খাদ্য খাবার পায়নি, তার খাদ্য খাবার যেহেতু আপনার পাচ্ছে না, সকাল ভোরেই যখন আপনি শুধুমাত্র চার ভিতরে দেখা গেল যে সুগার থাকে, হুম? এবং আ গরম পানি, এছাড়াও দেখা গেল যে ধূমপান, অর্থাৎ ধূমপান, এই বিড়ি সিগারেটের ভিতরে নিকোটিন থাকে। এই নিকোটিন কিন্তু আমাদের স্টোমাকের উত্তেজনা বাড়ায়। তো এই উত্তেজনাকর যে খাদ্য খাবারগুলো আমরা সকাল ভোরে যে খালি পেটে খাওয়া শুরু করি, এর কারণে কিন্তু অতিরিক্ত মাত্রায় আমাদের স্টোমাকের ভিতরে গ্যাসের তৈরি হয়। এছাড়াও বিড়ি, পানের ভিতরে যে জর্দা থাকে, হ্যাঁ? এছাড়াও ভাজা পোড়া জাতীয় যে খাদ্য খাবারগুলো আছে, যেমন পেঁয়াজি, বেগুনি, এর ভিতরে যে ফ্যাটি সয়াবিন তেলটা থাকে, হ্যাঁ? এবং ঝাল জাতীয় যে মসলা থাকে, এগুলো কিন্তু আমাদের স্টোমাকের ভিতরে যে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণটা বাড়িয়ে দেয়, এবং তারা নিজেরাই কিন্তু একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে স্টোমাকের ভেতরে অতিরিক্ত মাত্রায় গ্যাসের জন্ম দেয়। এ কারণে আমাদের সময়ের জন্য ফলমূল আহার করতে হবে, হ্যাঁ? এবং পানি একটু বেশি পরিমাণে খেতে হবে। এছাড়াও আমাদের চা, কফি, বিড়ি, সিগারেট, জর্দা, পান, হ্যাঁ? আম এরপরে হচ্ছে মসলা জাতীয় খাদ্য খাবারগুলো একটু এড়িয়ে চলতে হবে। তাহলেই কিন্তু এই গ্যাস্ট্রিক থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও দেখুন, সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে সময় মতো খাবার না খাওয়া। বিভিন্ন পেশার মানুষ আমরা সময় মতো যদি খাবারটা না খেতে পারি, বিশেষ করে সকালের খাবারটা যদি আমরা সঠিক মতো না খেতে পারি, সারারাত ধরে আমাদের স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ নিঃসরণ হয়ে কিন্তু ভর্তি থাকে। এখন সকাল ভোরেই যদি আমি সারাদিন ধরে এভাবেই খালি পেটে থাকি, তাহলে আরো অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। তো এই অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিয়ে আমাদের স্টোমাকের ভিতরে গ্যাসের অতিরিক্ত চাপ তৈরি করে। অতিরিক্ত গ্যাসের চাপ তৈরি করেই কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যাটা অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয়। এছাড়াও শুধু যে এটা করে তা না, এখানে ভয়ের যে কারণ সেটা হচ্ছে এই অতিরিক্ত মাত্রায় স্টোমাকের ভিতরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমাদের যে মিউকাস লেয়ার আছে স্টোমাকের, এই স্টোমাকের মিউকাস লেয়ার দুর্বল হয়ে যায়, সেনসিটিভ হয়ে যায়, এবং একটা সময় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে কাজ সে পুড়িয়ে দিতে সক্ষম। সে কিন্তু আমাদের এই স্টোমাকের মিউকাস লেয়ারটাকে পুড়িয়ে দেয়, এবং একটা সময় ক্ষতর তৈরি হয়, যেটাকে আমরা আলসার বলি। তো আলসার কিন্তু একেবারে ১ম চান্সেই হয়ে যায় না। এটা আমাদের দৈনন্দিন এভাবে স্টোমাকের ভিতরে গ্যাসের পরিমাণ বাড়ানোর কারণেই কিন্তু এই স্বাভাবিকভাবেই এই আলসারগুলো, এই ক্ষতগুলো তৈরি হয়। আমাদের মিউকাস লেয়ারের যে সম্ভাব্য কার্যক্রম, সেটা দুর্বল হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই স্বাভাবিকভাবে আলসারগুলো তৈরি হয়। তো এটাকে আমরা পেপটিক আলসার বলি। স্টোমাকের ভিতরে যে আ ক্ষতগুলো তৈরি হয়, আলসারগুলো তৈরি হয়, সেটাকে আমরা পেপটিক আলসার বলি। ডিওডেনাম আলসার স্টোমাকের শেষ অংশে যে ডিওডেনামের অংশটা শুরু হয়েছে, জেজুনাম, ইলিয়াম, ইলিয়াম, এই ডিওডেনামে দেখা গেল যে যদি ক্ষতের তৈরি হয়, দীর্ঘ সময়, দীর্ঘদিন যাবৎ স্টোমাকের ভিতরে অতিরিক্ত মাত্রায় গ্যাস জমে থাকে, তাহলে কিন্তু এই ডিওডেনামে আ স্টোমাকের ভিতরে চাপ পড়ার কারণে ডিওডেনামে আস্তে আস্তে চুইয়ে অল্প অল্প হাইড্রোক্লোরিক অ্যাসিড যেয়ে সেই ডিওডেনামের ক্ষত তৈরি করে। সেটাকে আমরা ডিওডেনাম আলসার বলে থাকি। তো স্বাভাবিকভাবে ডিওডেনাম আলসারে যখন আপনি আ হয়ে যাবে এবং পেপটিক আলসার হবে, এই ২ টাকে মিলিয়েই আমরা সেটাকে বলি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। অর্থাৎ যার পেপটিক আলসারও আছে এবং ডিওডেনাম আলসারও আছে, সেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি। অর্থাৎ এই গ্যাস্ট্রিকের কারণে অতিরিক্ত আ গ্যাস্ট্রিকের কারণে HCl এর কারণে যে ২ টা সমস্যা হয়েছে, ২ টা মিলিয়ে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি। এটাকে একটা সময় যদি আপনি ট্রিটমেন্ট না করেন, আপনি যদি লাইফস্টাইল ঠিক না করেন, তাহলে এটা কিন্তু একসময় এই ক্ষতটা আস্তে আস্তে আপনার ক্যান্সারের দিকে চলে যাবে। সেখানে ক্যান্সারের যে কোষ সেটা বৃদ্ধি পাবে। এ কারণে খুবই essential গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই গ্যাস্ট্রিককে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। তো আরেকটি বিষয় মনে পড়লো, কথার প্রসঙ্গে মনে পড়ে, আসলে সব তো আর মাথায় থাকে না। এটা হচ্ছে যখন আপনি রাতে খাওয়ার সাথে সাথে যে শুয়ে পড়েন, তখন কিন্তু স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকলে আমরা যে খাদ্য খাবারগুলো খাই, সেগুলো আমাদের নিচের দিকে যেতে সাহায্য করে। যেটা ডিওডেনাম হয়ে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে আমাদের পরিপাকতন্ত্রর যে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন হয়ে আমাদের অ্যানাস কানাল দিয়ে বের হয়ে যায়। তো এটা যখন আপনি খাওয়ার সাথে সাথে রাতে শুয়ে পড়বেন,
তখন স্বাভাবিকভাবে আপনার খাদ্য খাবারগুলো উপরের দিকে উঠে আসবে এবং সেটা আমাদের যে ইসোফেগাসের যে স্ফিনক্টার আছে, এই স্ফিনক্টার ভেদ করে আপনার কিন্তু যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাকের ভিতরে নিঃসরণ হচ্ছে, এটা উপরের দিকে উঠে আসতে পারে। এ কারণে বুক জ্বলা, এছাড়া গলা জ্বলা, এই ধরনের সমস্যা কিন্তু আমাদের হয়ে থাকে, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা উপরের দিকে উঠে আসে। এটাও কিন্তু আমাদের স্টোমাকের ভিতরে এই অতিরিক্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু হয়ে থাকে। তাহলে এখানে বিশেষ করে আমরা যে খাবারগুলো খাই, এটা যেন আমরা সময় মতো খেতে পারি। যদি আমরা সময় মতো না খাই, স্টোমাকের ভিতরে কিন্তু প্যারাইটাল সেল থেকে অলওয়েজ টাইম হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। এখন আমরা যদি সময় মতো খাদ্য খাবারগুলো পেটের ভিতরে না দিতে পারি, সে কিন্তু আমাদের খাদ্য খাবার না পেয়ে আমাদের যে মিউকাস লেয়ার আছে সেটাকে দুর্বল করে দেয় এবং আস্তে, আস্তে সেটাকে পুড়িয়ে দিয়ে আপনার আ আলসারের সৃষ্টি করে এবং এই আলসারটা আস্তে, 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 আস্তে আপনার কি করে? আপনার কিন্তু ক্যান্সারের দিকে চলে যেতে পারে। এ কারণে খুবই সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনারা যারা আ পানি খাওয়ার যে ব্যাপারটা আছে, হুটহাট করে কিন্তু পানি খেলেই হবে না। খাওয়ার সাথে, সাথে কিন্তু পানি খাওয়া যাবে না। খাওয়ার পর ১ থেকে ২ ঘন্টা পরে অবশ্যই আমাদের পানি খেতে হবে। কমপক্ষে ৫ থেকে ৩ থেকে ৫ লিটার পানি কিন্তু আমাদের অবশ্যই দরকার। যেহেতু আমাদের বর্জ্য পদার্থগুলো প্রসাব আকারে বের হয়ে যায় কিডনি ছাঁকনির মাধ্যমে। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তাহলে এটাই ছিল মূল পয়েন্ট। দেখুন, আরেকটি মূল পয়েন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মানসিক টেনশন এবং ঘুম না হওয়া। এই মানসিক স্ট্রেস থেকে যে সমস্যাগুলো তৈরি হয়, ইরিটেবল বাউল সিনড্রোম, যেটাকে আ খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ হিসেবে আমরা পরিগণিত করি আমাদের মেডিকেল সায়েন্সে। এই ইরিটেবল বাউল সিনড্রোমটা অত্যধিক বেলাইন একটি রোগ, যেটা আমাদের মানসিক স্ট্রেসের কারণে, মানসিক দুশ্চিন্তার কারণে এবং সঠিক পরিমাণে ঘুম না হওয়ার কারণে হয়ে থাকে। তো এটা কেন হয়? দেখুন, আ অতিরিক্ত টেনশনের কারণে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা যে খাদ্য খাবারগুলো খাই, স্টোমাকের ভিতরে যে হজম প্রক্রিয়া আছে, সেই হজম প্রক্রিয়াটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ সে তার স্বাভাবিক যে কার্যক্রম, সেই স্বাভাবিক কার্যক্রমের ভারসাম্য আ নষ্ট করে ফেলে। এ কারণে খাদ্য খাবারের যে হজম প্রক্রিয়া সেটা ব্যাহত হয় এবং সেই খাদ্য খাবার থেকে যে পুষ্টি, যে প্রোটিন আমাদের আ কোষে, কোষে যাওয়া দরকার ছিল, সেই কোষে, কোষে যেতে পারে না। এ কারণে কিন্তু আমরা এখানে স্বাভাবিকভাবে একটা দুর্বলতা অনুভব করি। এই দুর্বলতা অনুভব করার একমাত্র কারণ কিন্তু আমাদের স্টোমাক। এই স্টোমাকের ভিতরে যদি স্বাভাবিকভাবে আপনার যে খাদ্য খাবারগুলো আপনি খাচ্ছেন সেটাকে সঠিকভাবেই মেটাবলিজম করতে না পারে, সেটাকে সঠিকভাবে ভাঙতে না পারে, সেটাকে সঠিকভাবে তার যে কোষে পৌঁছানো দরকার সেই কোষে পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু আপনি কখনোই সেই শক্তিটা আর পাবেন না। এ কারণেই কিন্তু আমরা বলে থাকি যে, "পেট ঠিক তো সব ঠিক, পেট খারাপ তো সব খারাপ।" আপনার পেট থেকেই কিন্তু সমস্ত জায়গায় শক্তি যাচ্ছে, সমস্ত জায়গায় আপনি শক্তি পাচ্ছেন। এ কারণে এই গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, মানসিক টেনশন আপনার অবশ্যই কমাতে হবে। এছাড়া উত্তেজক যে খাবারগুলো আছে, ঝাল, মসলা, তেল, এগুলো একটু কমাতে হবে। ভাত খাওয়ার সাথে সাথেই আপনার পানি খাওয়া যাবে না। যদি অতিরিক্ত মাত্রায় পানি খান, আপনার যে জুসগুলো আছে এগুলো পাতলা হয়ে যাবে এবং আপনার খাদ্য হজম প্রক্রিয়ায় সমস্যা হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আ অত্যাধিক মাত্রায় অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করা অথবা পারগেটিভস জাতীয় ওষুধ সেবন করা। বাথরুম হচ্ছে না, আপনি একটা ডোরোলাক্স খেয়ে নিলেন, অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে নিলেন। হুম? এই যত্রতত্র অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। অ্যালোপ্যাথিক ওষুধগুলো আমাদের স্বাভাবিক যে স্টোমাকের কার্যক্রম, সেই স্টোমাকের কার্যক্রমকে বাধা প্রদান করে এবং স্টোমাকের কার্যক্রমকে বাধা প্রদান করে যথাসময়ে আমাদের যে আ সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে রিকভার করতে দেয় না। আরেকটি বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত গ্যাস্ট্রিক হয়ে গেলে আপনার একটু হ্যাঁ, হয়ে গেলে আপনার একটু ঘুমানোর বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি একটু মেনে চলেন, অবশ্যই, অবশ্যই আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এছাড়াও যদি দেখেন যে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো মেনেও আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হচ্ছে না, তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আ টোটালিটি অফ সিম্পটম করে
এবং কারণ ধরে কি কারণে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা হচ্ছে, সেটা মানসিক সিম্পটমের কারণে হচ্ছে নাকি শারীরিক সমস্যার কারণে হচ্ছে অথবা অতিরিক্ত অলস জীবনযাপন করার কারণে হচ্ছে, আ কি কারণে হচ্ছে এই কারণটা ধরে যদি আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন, অবশ্যই আপনি এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে ওভারকাম করা সম্ভব। এছাড়াও এই যে ১৮০০ সরি ৯১৮ কোটি টাকার যে সার্জেল বিক্রি হলো, এই সার্জেল বিক্রি আপনি অবশ্যই নিজের থেকে সুস্থ হয়ে কমাতে পারেন এবং নিজের লাইফকে সুস্থ রাখতে পারেন। খুবই হেল্পফুল একটি লাইফ ডিল করতে পারেন। সবাই ভালো থাকবেন। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে যেন সবাই মুক্তি পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তী লাইভ আলোচনা পেতে ইউনিক হোমিওপ্যাথি পেজ আপনি আ আ ফলো দিয়ে সাথে থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।